সেই দিন অবিশ্রান্তভাবে বৃষ্টি হচ্ছিল। বাইরে এতটাই অন্ধকার যে কিছুই দেখা যায় না। আমি আর নিতাই দুই বন্ধুতে মুখ বুজে বসে আছি নিতাইয়ের বাড়ির ভিতর, জুবুথুবু হয়ে। নিতাই যে একেবারে অকর্মার মতোই বসে আছে তেমনটা নয়। তার মেয়ে রমা তাকে তামাক দিয়ে গেছে, সেইটাই আনমনে টানছে। মাটির ঘরে প্রদীপ জেলে আমি আর সে বসে আছি, কিন্তু কারোর মুখেই কোনো কথা নেই। এতটা নিস্তব্ধতা ক্রমেই অসহ্যকর হয়ে ওঠার দরুন আমি আর থাকতে না পেরে তার কাছ থেকে কলকেটা নেওয়ার জন্যই বললাম, এই যে নিতাই, দাও হে, এক সিলিম তামাক সেবন না করলে গাটা ম্যাজম্যাজ করছে, দাও দেখি। তোমার মেয়েটা আবার বেশ তামুক সাজে। কথাটা আমি ইচ্ছে করেই পরিবেশ ঠান্ডা করার জন্য বললাম। ওইদিকে দাওয়ার ওপর বঁটি নিয়ে বসে রমা এক মনে কুটনো করছিল। বোধ করি সে আমার কথা শুনতে পেয়েই বলে উঠল, মুকুন্দদা, তোমাকে আরেক ছিলিম দেব নাকি সেজে? কলকে আছে, তামাকও আছে, সেজে দিই? কয়লার আঁচটা এখনো আছে কিন্তু। রমা আমার থেকে বয়সে ছোট, তারপর বাল্যবন্ধুর কন্যা। সম্পর্কে আমি তার কাকাই হব, কিন্তু ওই ডাকটা আমার একেবারে ভালো লাগে না ওইটুকু মিষ্টি মেয়ের মুখ থেকে শুনতে। তাই আমি তাকে আমার নামের পরে দাদা সম্বোধন করার স্বাধীনতাটুকু দিয়েছি বলাই বাহুল্য। আমি বেতের মোড়ার ওপর বসে থেকে এক মনে একটা বই পড়ছিলাম। বই থেকে চোখ না তুলেই তাকে বললাম, দরকার নেই মা, এই একটা তামাকেই আমার হয়ে যাবে। পারলে গরম গরম চা করে দাও। যা বাদলার মেজাজ, তাতে কেমন যেন শীত শীত করছে। চা হলে মন্দ হয় না, সবে তো বাজে 7টা, এই সন্ধ্যার দিকে খাওয়াই যায়। কথাটা শেষ করেছি ঠিক ওই সময়ই দেওয়াল ঘড়িতে সুর করে 7টার ঘণ্টা বাজার শব্দ হলো। পাড়াগ্রামে এই ঘড়ির কোনো দোকান নেই, কিন্তু অতি সহজেই বলতে পারি যে নিতাইকে তার এক অতি বিত্তশালী মক্কেল এইটা উপহার স্বরূপ দিয়েছিল। ব্যক্তিগতভাবে নিতাই শহরের কোনো কেস নেয় না, কারণ তার ধারণা শহরে অনেক বড় বড় নামজাদা গোয়েন্দার দল আছে, কিন্তু প্রত্যন্ত গ্রামগঞ্জের দিকে কেউ নেই তেমন। তাই সন্ধান পেলেই সে ছুটে যায় গ্রামের কেসগুলোর সমস্যার সুরাহার দিকে। এই ঘড়িটা তাকে মানিকগঞ্জ এস্টেটের জমিদার বীরেন্দ্রভূষণ দিয়েছিলেন তার একটা মূর্তি উদ্ধার করে দেওয়ার জন্য। বেশ স্পষ্ট মনে আছে, মূর্তিটা যখন সে জমিদার বাবুর হাতে তুলে দিল, তখন পারিশ্রমিকের সাথে সাথে উনি তাকে আর আমাকে নিয়ে গিয়েছিলেন ওনার বহু মূল্যবান দ্রব্যতে ঠাসাই একটা সুসজ্জিত ঘরে। সেইখানে ঘর ভর্তি শুধু নিলামে কেনা বিদেশি জিনিসপত্র ছড়িয়ে। উনি হাত দেখিয়ে নিতাইকে বলেছিলেন, এই যে বাবা নিতাই, তোমার এই ঘরে যা পছন্দ তুমি সেটা নিতে পারো। তুমি আমার অনেক বড় উপকার করেছো। এই মূর্তির মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। কি কি নেবে তুমি এখান থেকে? নিতাই কিন্তু বেশ বুদ্ধিমান। সে প্রথমেই তার নাক বরাবর সোজাসুজি একটা ঘড়ির দিকে তাকিয়ে আঙুল দেখিয়ে বলেছিল, জমিদার বাবু, যদি কিছু দিতেই হয় তাহলে ওই ঘড়িটা আমাকে দিন। ওই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে। ঘড়িটা যে দেশি নয়, মেড ইন ইংল্যান্ড, এইটা আমি ঠিকই দেখেছি। ঘড়ির গায়ে লেখাই আছে। জমিদার বাবু কোনো দ্বিরুক্তি না করেই ওই মহামূল্যবান ঘড়িটা তার হাতে তুলে দিয়ে বলেছিল, এই ঘড়িটা আমি এতকাল আমার প্রাণের থেকেও বেশি যত্নে রেখেছিলাম। মনে রাখবে, এইটা আমি বিলেতের বাজার থেকে খুব শখ করে খরিদ করেছিলাম। এই ঘড়িটা খুব বেশি নেই, ইংল্যান্ডের রাজরাজাদের কাছেই ঘড়িটা ছিল। তারপর হাত বদল হয়ে নিলামে আসতেই প্রায় ৮৪,০০০ টাকা খরচ করে আমি এটা কিনেছিলাম। ওই ঘড়িটা নিতাই নিয়ে জমিদার বাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেইখান থেকে চলে এসেছিল। সেই থেকেই ওই ঘড়িটা নিতাই নিজের কাজের ঘরে রেখেছে। কিন্তু এই ঝড় বাতলার দিনে সে ওইভাবে জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে দেখে আমি এইবার তাকে আবার ওই একই কথাটা শুধালাম, এই যে ভাই,
সম্পূর্ণ তামাকটা কি তুমি একাই খাবে? আমার ভাগে জুটবে না। এইবার সে কথা বলল, কিন্তু তার দৃষ্টি খোলা জানালার বাইরের অন্ধকারে সীমাবদ্ধ। সে অন্যমনস্কভাবে বলল, এমন একটা বৃষ্টির রাতে যদি কেউ জেল থেকে পালিয়ে অন্ধকারে ঘাপটি মেরে লুকিয়ে থাকে আর আমাকে খুঁজে বের করার চেষ্টা করে, তাহলে কি খুব অবাক হবে মুকুন্দ? নিতাই কথাটা বলার পরে আমি চমকে উঠলাম। কাছে গিয়ে তার হাত থেকে ওই কলকেটা নিয়ে প্রাণপণে বেশ কিছু সুকটান দিয়েই অবাক কণ্ঠে বললাম, হঠাৎ এই কথা বলছো কেন? তোমার কি মনে হচ্ছে কেউ জেল থেকে পালাতে পারে? পালাতে পারবে না কেন? বেশিরভাগ রাগী আসামি এই ভীষণ বাদলার রাতেই সুযোগ খোঁজে। কেননা এই বাদলার দিনে থানার বেশিরভাগ পুলিশ কর্মী তেমন একটা ভ্রুক্ষেপ করে না। আর তার মধ্যেই দক্ষ খুনি কিংবা দাগী আসামি যে সে চালাকি করে জেল থেকে পালিয়ে যাওয়ার ফন্দি ফিকির খোঁজে। আসলে ব্যাপার কি জানো মুকুন্দ, যে আসামি একবার রক্তের স্বাদ পেয়েছে সে আবার রক্ত দেখতে চায়। খুনের একটা নেশা আছে। তুমি যখন কাউকে খুন করবে তখন একটা তৃপ্তি পাবে, আর ওই তৃপ্তি হবে তোমার কুপথের গমনের কারণ। কেউ তখন তোমার পথ রোধ করতে এলেই তুমি তার বুকে ছোড়া ঢুকিয়ে রক্তপাতে অতীব আনন্দ পাবে। কথাটা শেষ করে যেইমাত্র নিতাই জানালার দিক থেকে মুখ ঘুরিয়ে আমার দিকে চাইল, ওই সময় করাত করে বাজ পড়ল। ঘরের মধ্যে মৃদু টিমটিমে প্রদীপের আলো জ্বলছিল, কিন্তু সেইটাও দুরন্ত বাতাসের দাপটে চঞ্চল হয়ে উঠছিল। আমার দৃষ্টি ছিল খোলা জানালার দিকেই। ওই বিদ্যুৎ চমকে আমি দেখলাম একটা অতিকায় চেহারা লোক গায়ে র্যাপার জড়িয়ে একটা ছোড়া হাতে দাঁড়িয়ে আছে। তার মুখে বিকৃত হাসি। আমি চমকে উঠে বললাম, কে ওইখানে? কে? নিতাই, তাড়াতাড়ি চলো, ওইখানে কেউ একটা দাঁড়িয়ে আছে। নিতাই এতক্ষণ পরে নিজের জগৎ থেকে ফিরেছে বাস্তবে। সেইবারে আমাকে দেখে বিচলিত হয়ে বলে উঠল, আরে মুকুন্দ, ব্যাপার কি তোমার? তুমি ওইভাবে উত্তেজিত হয়ে পড়লে কেন? তোমার কি কিছু হয়েছে? একটু আগে আমি দেখলাম তোমার পাশের জানালার বাইরে একজন দাঁড়িয়ে আছে। এক কথায় জেলের দাগী আসামি বলতে যেটা বুঝি হুবহু সেই। আমার দিকে তাকিয়ে ওই ব্যক্তিটি হাসলো। তুমি গিয়ে দেখো, সত্যি সত্যি কেউ জেল থেকে পালিয়ে গেল না তো? কি উল্টো পাল্টা বলছো? আষাঢ় মাসের এই ভরা বর্ষায় কেউ কেন জেল থেকে পালিয়ে আসতে যাবে? আর সে পালালেও কেন আমার বাড়িতেই আসবে? তোমার বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছে। না নিতাই, ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি এখন ওইখানে দাঁড়িয়ে কেউ নেই, কিন্তু খানিক আগেই ছিল দাঁড়িয়ে। আমি নিজের চোখে দেখেছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ওইখানে গিয়ে একবার দেখে আসি। আমার তো এবার বাড়ি যেতেই ভয় করছে। তোমার বাড়ি থেকে আমার বাড়ি যেতে অন্ততপক্ষে আধ ঘন্টা তো লেগে যাবেই। ওইটুকু পথ আমার একা যেতে নিদারুণ ভয় করবে। মুকুন্দ, খামোখা এত ভয় পেও না। দরকার হলে আমার বাড়িতেই রাতটুকু কাটিয়ে দেবে, সমস্যা নেই। তার আগে চলো তো আমার সাথে, দেখি যে যাকে তুমি দেখলে সে সত্যিকারের কোনো খুনি নাকি চোর। খুনি ফেরার হবে কিনা জানি না, কিন্তু আমাদের গ্রামের পাঁচু চোর কিন্তু নিশ্চয়ই আজকে সুযোগ বুঝে সিধে কাটবে বাড়ি বাড়ি। এমন সুবর্ণ সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। আমি আর নিতাই দুইজন মিলে উঠে দাঁড়ালাম। নিতাই হেসে লেগিয়ে মেয়ের কাছ থেকে লণ্ঠনটা নিয়ে চলল খিড়কির দুয়ার দিয়ে ওই জানালার কাছে। বৃষ্টির দাপট ততক্ষণে কমেছে, আর ওইখানে গিয়েই খুঁজতে গিয়ে দেখতে পেলাম একজোড়া পায়ের ছাপ। অদ্ভুত ব্যাপার এই যে পায়ের ছাপটা কাদা মাটির ওপর স্পষ্ট দেখা যাচ্ছে, আর সেইটা বুট জুতোর। এইরকম বুট জুতো খুব একটা পাড়া গ্রামে কেউ পরে না। তাহলে এই জুতো পায়ে এত রাতে কে আমাদের বাড়ির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে যাবে? আমার হাতে ধরা ছিল লণ্ঠন। লণ্ঠন থাকা সত্ত্বেও নিতাই এবার নিজের বুক পকেট থেকে টর্চটা বের করে মাটিতে ফেলল। তারপর জুতোর প্রতিটা অংশ খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলল, দেখে শুনে মনে হচ্ছে দাগটা খানিক আগের, নাইলে এতটা টাটকা থাকার কথা নয়। অর্থাৎ যে দাঁড়িয়েছিল সে এইখানেই এই মোটের ওপর 5 মিনিট দাঁড়িয়েছিল, তারপরে এই ঝোপের আড়ালে মিলিয়ে গিয়েছে।
হ্যাঁ, তুমি তো দেখতে পারলে না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি। উফ, মুখটা এখনো চোখের সামনে ভেসে উঠছে। যদি খুন করে তাহলে এই প্রথম নয়। লোকটার এক মুখ দাড়ি, ওই দাড়ির মধ্যেই সেই হাসিটা এতটাই বিশ্রী যে ভুক হাঁপুড়ের মতো। এই দেখো, আমার এখনো ওঠানামা করছে। হ্যাঁ মুকুন্দ, মনে হয় তোমার ধারণাই ঠিক, কিন্তু কে হতে পারে বলো তো, যে এই বুট জুতো পরে মাটির পথে চলাফেরা করবে? আর সে আমার কাছে কেন এসেছে আমি তেমন কাউকেই মনে করতে পারছি না। কথাটা বলতে গিয়ে এইবার শুনলাম বাড়ির ভিতর থেকে বাসনপত্র পড়ে যাওয়ার ঝনঝন শব্দ, আর ওই শব্দের পাশাপাশি নিতাইয়ের মেয়ে রমার তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ। সে চিৎকার জুড়ে দিল। দৌড়ে আমি আর নিতাই ঘরের দিকে ছুটে গেলাম, কিন্তু ঘরের মধ্যে ঢুকতে গিয়ে দেখলাম কে যেন দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। কিন্তু নিতাই বাধা মানার ছেলেই নয়, সে পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়ল, আর ভিতর থেকে বন্ধ করে রাখা দরজাটা খুলে দিতেই আমিও প্রবেশ করলাম। দেখলাম সেই একই মূর্তি একটা লম্বা ছোড়া হাতে দাঁড়িয়ে আছে। নিতাই তার পিস্তলটা ভিতর থেকে আনতে গেলেই ওই দীর্ঘকায় ব্যক্তিটা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে উঠল, চালাকি করার চেষ্টা করবে না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু আমার কথা পুঙ্খানুপুঙ্খভাবে যদি মেনে চলো তাহলেই তোমার মঙ্গল। নিতাই এইবার হাতের মুঠো শক্ত করে প্রায় বজ্র কঠিন কণ্ঠে তার দিকে ইস্পাতের দৃষ্টি নিক্ষেপ করে বলল, কে চাই তোমার? তুমি কেন ওইভাবে আমার মেয়েকে ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি ইচ্ছে করলেই তোমাকে এক্ষুনি ধরাশায়ী করতে পারি। ভয় দেখিয়ে আমার থেকে কোনো কাজ হাসিল করতে পারবে না। ভালোই ভালোই চলে যাও, নইলে কিন্তু কপালে দুঃখ আছে। ওই ছোড়াটা মাটিতে ফেলে দাও। আমি কিন্তু দেখছিলাম সবকিছু। তাওয়ার উপর রাখা ছিল বড় হ্যারিকেনটা, সেইটার আলো একেবারে নিতাইয়ের চোখের মণির উপর পড়েছে। সে শুধু মণিটা সরিয়ে আমাকে ইশারায় কিছু একটা ইঙ্গিত দিল। দীর্ঘদিন ধরে তার সাথে কাজ করার সুবাদে আমার তার এই ছোটখাটো ইঙ্গিতগুলো জানাই ছিল। আমি তাই তার পিস্তলটা শুধু ঘর থেকে নিয়ে আসার জন্য পাশ কাটিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। নিতাই ওই ব্যক্তিকে নিজের কথার জালে ভুলিয়ে রাখছিল, কিন্তু ওই ব্যক্তির সতর্ক দৃষ্টি এড়িয়ে চলে যাওয়ার কোনো উপায় ছিল না। সেই এইবার নিজের ছোড়াটা রমার গলার দিকে বসিয়ে ভয় দেখিয়ে হুঙ্কার ছেড়ে বলল, খুব সাবধান, এক পা যদি কেউ নড়ে তাহলে কিন্তু এই মেয়েটার মৃত্যুর জন্য তুমি দায় হবে নিতাই। এই বলে দিচ্ছি, ঘরের মধ্যে থেকে যদি পিস্তল আনার চেষ্টা করো তাহলে কপালে তোমার শোনাচ্ছে। আমাকে হাত নাড়িয়ে থামিয়ে দিল নিতাই, আর ওই ব্যক্তি এইবার হো হো করে হেসে উঠে বলল, আমি কারোর ক্ষতি করব না, কিন্তু আমার ওই জিনিসটা এনে দিতে হবে, তাহলেই আমি ওইটা নিয়ে এখান থেকে সম্পদ দেব। তাও দেখি ওই জিনিসটা। কোন জিনিসের কথা বলছো যা আমার কাছে থাকতে পারে? আরে আমি তো জানি না তুমি কে এবং তোমার আসার উদ্দেশ্য কি। তুমি নিতাই না, আর তুমি যে স্বনামধন্য গোয়েন্দা এটা আমি খুব ভালো করেই জানি। আমি খোঁজ খবর না নিয়ে আসিনি। শুনেছি তোমার কাছে একটা অতি মূল্যবান দেওয়াল ঘড়ি আছে। ওই ঘড়িটাই আমার দরকার। ওই ঘড়িটা আমাকে দাও। ওই ঘড়িটা যদি আমাকে দাও তাহলে সেইটার থেকে আমি আমার দরকার মতন জিনিস নিয়ে চলে যাব। তোমাদের কোনো ক্ষতি হবে না। নইলে আমার কথার অন্যথা হলে জানো না আমি কতটা নৃশংস হতে পারি। এই বলে ওই ব্যক্তি নিজের হাতের ধরে থাকা ছোড়াটা দিয়ে
নিতাইয়ের একমাত্র কন্যার গলার কাছে আরো অনেকটা নিয়ে এলো। নিতাই ওই ব্যক্তিকে খুব সহজেই ধরাশায়ী করতে পারে, কারণ তার যা বাহুবল, তাতে একটি মোক্ষম ৮২ শিক্ষার ঘুষি যথেষ্ট তাকে কুপকাত করার জন্য। কিন্তু সে আটকে গিয়েছে ওই দৃশ্য দেখে, যেইখানে তার মেয়ের প্রাণ সংশয়। নিতাই এইবার নির্বিকারভাবেই ওই ব্যক্তিকে বলল, বেশ, আমার কোনো আপত্তি নেই। তুমি চাইলে ওই ঘড়িটার থেকে তোমার দরকার মতো জিনিস নিতে পারো, কিন্তু ওইটাই আছে কি? এইবার ওই ব্যক্তি হো হো করে হেসে উঠে বলল, তাতে আছে একটা অতি মূল্যবান হীরের পুটুলি, যার দাম প্রায় কয়েক লক্ষ। তোমাকে তোমাকে মানিকগঞ্জের ওই জমিদার বাবু সেটা দিয়েছিলেন। ওই হীরের পুটুলিটা আমি চুরি করে ওই ঘড়ির একটা গুপ্ত কোটরে সযত্নে রেখে দিয়েছিলাম, কিন্তু আর নয়। এইবার আমি অনেক অনুসন্ধান করে ওই হীরের সন্ধান পেয়েছি। ওই ঐতিহাসিক হীরেগুলো আমার চাই, নইলে কিন্তু খুনোখুনি হয়ে যাবে, বুঝেছ? বেশ, তুমি এসে নিয়ে যেতে পারো, কিন্তু তার আগে আমার মেয়েকে তোমার কাছ থেকে মুক্ত করো। ওই দীর্ঘকায় ব্যক্তিটি কিন্তু খুব সতর্ক। রমার গলায় ছুরি রেখেই সে এক পা করে সন্তর্পণে দাওয়ায় উঠল। তারপর সে নিতাইয়ের কাজের ঘরে ঢুকল। কিন্তু যে মুহূর্তে তার মেয়ে রমা মুক্তি পেল আর ওই আসামি ঘরের ভিতর প্রবেশ করল, নিতাই তক্ষুনি ঝটপট বাইরে থেকে দরজার শিকল তুলে দিল আর রমাকে পাশের ঘরে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে আমাকে বলল, মুকুন্দ, দ্রুত দ্রুত একবার থানায় খবর দাও। এ নিশ্চয়ই কোনো দুর্দর্শ আসামি। আমি একে হাতে নাতে ধরেছি, আর বিলম্ব করা ঠিক হবে না। যাও, ডেকে নিয়ে এসো দারোগা সাহেবকে। আমি এইবার হতবুদ্ধি হয়ে বললাম, কিন্তু নিতাই, এই বৃষ্টি ভেজা রাতে তুমি কোত্থেকে থানার দারোগাকে পাবে? থানা তো এখান থেকে প্রায় ক্রোশখানেকের পথ। ওইখানে যেতে যেতেই তো প্রায় ১ ঘন্টা লেগে যাবে। চিন্তা নেই, তুমি দেখো যে কাছে পিঠেই কোথাও থানার চৌকিদার টহল দিচ্ছে কিনা, তাকে ডেকে আনো। সেই থানায় খবর দেবে। আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ো। নিতাইয়ের কথা আমি অমান্য না করে তখনই ছাতা ছাড়াই অন্ধকারে বেরিয়ে পড়লাম। আর দেখলাম যে সত্যি কার্বাইটের আলো জেলে একটা চৌকিদার সাইকেল চালিয়ে আসছে নিতাইয়ের বাড়ির দিকেই। আমি তাকে অনেক ডাকলাম, সে আমাদের কাছে এগিয়ে এলো। আর এগিয়ে আসার পর তাকে সমস্ত কথা জানালাম। চৌকিদার বিনোদবাবু আমাদের খুব চেনা। সে নিজেও শুনল ভিতর থেকে দাপাদাবির শব্দ হচ্ছে। সেইবার আর বিলম্ব না করে নিজের গলায় ঝুলিয়ে রাখা হুইসেল প্রাণপণে বাজিয়ে দিল। আর ওই হুইসেলের শব্দেই পাশের ঝোপঝাড় থেকে কয়েকজন কনস্টেবল বেরিয়ে এলো। আমি অবাক হয়ে গিয়েছিলাম। এই বৃষ্টি ভেজা রাতে ওই ঝোপের আড়ালে যে কনস্টেবলগুলো গুঁড়ি মেরে বসে আছে, সেটা সত্যি আমার কাছে এক প্রকার অবিশ্বাস্য ব্যাপার। আমার বিস্ময় ভাব ওই চৌকিদার লক্ষ্য করেছিলেন, তাই একগাল হেসে আমাকে বললেন, আমাদের আজকে এখানেই কাজের ভার পড়েছিল, কারণ জেল থেকে সম্প্রতি একটা আসামি পালিয়েছে। সে সদরের যে বড় থানা আছে ওইখানে বন্দি ছিল। গতকাল ফৌজদারি আদালতে তার শুনানি হয়েছিল। বিচারক তাকে ফাঁসির নির্দেশ দিয়েছেন। এই সময় কাছে কোথাও যেন বাজ পড়ল, আর ওই বাজের শব্দতে আমি চমকে উঠলাম। তার মানে এই বৃষ্টি ভেজা রাতে একজন ফাঁসির আসামির সাথে আমাদের দেখা হলো। আর বেশি দেরি না করে আমি আর কনস্টেবলের দল চললাম নিতাইয়ের বাড়ির দিক লক্ষ্য করে। নিতাই এক মনে পায়চারি করছে, তার মুখ নিচের দিকে নামিয়ে রাখা। সে আমাদের আসতে দেখেই তালা চাবিটা দিল কনস্টেবলের হাতে আর পিছনে সরে এলো। বাকি কনস্টেবলের দল সার্ভিস রিভলভার হাতে তৈরি ছিল, কিন্তু দরজা খুলতেই দেখা গেল কেউ কোথাও নেই। ঘরের মধ্যে শুধু প্রদীপের মিটমিটে আলো জ্বলছে, আর ওই শুনশান ঘরের ইতিউতি কিছুই নেই।
কনস্টেবলের দল সকলে মিলে ওই দিন রাত্রেই নিতাইয়ের সম্পূর্ণ বাড়িটা খানা তল্লাশ করল। কেননা ওই ফাঁসির আসামি যদি কোথাও লুকিয়ে থাকে তাহলে সত্যিই বিপদ। প্রায় মিনিট খানেক সারা ঘর খানা তল্লাশ হওয়ার পর সত্যিই খুঁজে পাওয়া গেল না তাকে। নিতাই এইবার বলল, খুঁজে লাভ নেই, সে পালিয়েছে। ওই যে দেওয়ালে থাকা ওই ঘড়িটা নেই। আমার কাজের ঘরের ভেতর দিয়ে একটা দরজা আছে যেটা দিয়ে অনায়াসেই বাইরে বেরিয়ে যাওয়া যায়। সে ওইখান থেকে চম্পট দিয়েছে। এক কাজ করুন, আজকের রাতটা আমার ঘরটা আপনি সম্পূর্ণরূপে পাহারা দিন। আমি অবাক হয়ে বললাম, কি আশ্চর্য দেখো নিতাই, গোয়েন্দাকে খুন করার জন্য ওই আসামি এসেছিল। তার সাহস দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। কিন্তু সে তোমাকেই কেন বেছে নিল? তোমার এই গোয়েন্দা জীবনে তো এই অপরাধীকে ধরেছ বলে আমার মনে হয় না। তাহলে? নিতাই আবার নিজের চেয়ারে বসে পড়ল। বৃষ্টি আবার ঝমঝমিয়ে শুরু হয়েছে। বেশি রাত্রি হয়নি, মোটে 8:30। সে এবার নিজেই এক ছিলিম তামাক সেজে খেতে খেতে বলল, আসলে আমি অনুমান করেছিলাম মুকুন্দ, আমার এও মনে হচ্ছে কাল কি একটা গুরুতর কেস হাতে পাবো। ফাঁসির আসামি কিন্তু পালিয়ে গিয়ে আমাকে খুন করতে আসেনি। সে এসেছিল ওই ঘড়িটা চুরির নেপথ্যে। একে চুরি না বলে ডাকাতি বললেই সঠিক বলা হয়। ওই ঘড়ির মধ্যে সত্যি যে হিরে লুকিয়ে আছে সেইটা আমার সম্পূর্ণ অজানা ছিল। কিন্তু ওই খবর কি জানতেন না জমিদার বাবু? নাকি তার অজ্ঞাতেই কেউ ওই হিরেটা ঘড়িটার মধ্যে রেখে গিয়েছিল? কিছুই বুঝতে পারছি না। তবে এই আসামি নিজের মুখেই স্বীকার করলো যে সে চুরি করে এইটা ঘড়ির গুপ্ত কোঠরে রেখেছিল। যদি এই আসামি সে কাজ করেই থাকে তাহলে সে বুদ্ধিতে একটু কাঁচা। তার ধারণা করা উচিত ছিল যে ওই ঘরে ঢুকলেই আমি তাকে আটকে ফেলবো দরজাটা বাইরে থেকে বন্ধ করে। কিন্তু তাতে কি লাভ হলো? আসল জিনিসটা তো খোয়া গেল, আর সেই খুনি তো চম্পট দিল, তাই না? সে নিয়ে কিছু ভেবো না মুকুন্দ, এই বাদলার রাতে সে বেশি দূর যেতে পারবে না। আর চৌকিদার নিশ্চয়ই এতক্ষণ থানায় খবর দিয়েছে। এই ছোট গ্রাম থেকে সে বেশি দূর পালাতে পারবে না, কারণ গ্রামের ওই নদী পেরুতে গেলে প্রথমেই দরকার হবে ফেরি, যা এই ভরা বাদলার দরুন এখন বন্ধ। আর ওই খনি যদি কোনোভাবে সাঁতার দিয়ে নদী পার হতে চায় তাহলেও সেইটা তার মূর্খামিই হবে, কারণ ওই বিরাট নদী কেউ সাঁতার দিয়ে পার হতে পারবে না। আর সাঁকোতে যাওয়াটাও বুদ্ধিসম্মত হবে না। ফলে আজকের রাতটা সে আশেপাশেই কোথাও গা ঢাকা দিয়ে থাকবে। আচ্ছা মুকুন্দ, তোমাকে ওই চৌকিদার কিছু বলেছিল? হ্যাঁ নিতাই, আমাকে বলেছিল সে নাকি সদরের যে বড় থানা আছে সেইখান থেকেই পালিয়ে এসেছে। আসলে সে ফাঁসির আসামি, অনেক খুন করেছে, কিন্তু শেষ খুনটা করেই সে ধরা পড়ে যায়। আর ওই খুনের ফলেই আদালতে শুনানিতে তার সরকারি ফাঁসি নির্দিষ্ট হয়। ফাঁসির আসামি অনেক বেশি ভয়ঙ্কর, বুঝলে? কেননা ওই আসামিদের প্রাণের মায়া থাকে না। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক সকল বয়সের মানুষকে নৃশংসভাবে হত্যা করতে তাদের হাত কাঁপে না। কিন্তু কি জানো মুকুন্দ, আমার ওই আসামিকে দেখে কেমন যেন চেনা চেনা মনে হলো, কোথাও যেন দেখেছি। আর গত 6 মাসের মধ্যেই ওই মুখ আমি দেখেছি। হয়তো তুমি জেল দেখতে গিয়ে থাকবে। অনেক আসামিকেই শনাক্তকরণ করতে গিয়ে তোমাকে তো জেলের বাইরে থেকে তাদের দেখতেই হয়, তাই না? নিতাই আবার অন্যমনস্ক হয়ে পড়ল। সেইবার কলকেতে আনমনে টান দিতে দিতে বলল, এই আসামিকে আমি কোনো জেলে দেখিনি, কোনো বিত্তবান শ্রেণীর বাড়িতে দেখেছিলাম। এখন মুখে গোঁপদারি আছে বটে, কিন্তু ওই সময় ছিল না। তখনকার গোঁপদারি বিহীন ওই মুখটা আমার স্পষ্ট মনে আছে। ঠিক আছে, আমি কালকে একবার গ্রামের থানায় গিয়ে দারোগার সাথে এই ব্যাপার নিয়ে কথা বলছে। কে এই আসামি, আর এই গ্রামেই বা কেন সে এসে উৎপাত শুরু করেছে? আমাকে যে করেই হোক আমার ওই ঘড়ি আর ওই ঘড়ির পাশাপাশি ওই দুর্দর্শ খুনিকে ধরে আবার প্রশাসনের হাতে দিতেই হবে। নাইলে জানো তো, একটা প্রবাদ আছে, এই যে জেল থেকে পালিয়ে যাওয়া আসামি আর আহত বাঘ অনেকটা একই রকম। এরা সুযোগ সন্ধানী। একবার যদি সুযোগ পায় তাহলে নিজের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। কথাটা বলতেই আমি চমকে উঠলাম।
নিতাইয়ের সাথে অনেক অপরাধপ্রবণ কাজে গিয়েছি, থানার অনেক আসামিকে অবধি দেখেছি, কিন্তু ওই ফাঁসির আসামি যে পালিয়ে গিয়ে গ্রামের মানুষদের মনে কি বিড়ম্বনার সৃষ্টি করবে সেটা ঈশ্বরই জানেন। আমার সাথে আর কোনো কথা বলল না নিতাই। বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু আমার অতটা পথ ঠেঙিয়ে বাড়ি ফিরতে হবে ভেবেই গা শিউরে উঠল। একে পাড়া গ্রামে বর্ষার জলে পথঘাট টইটুম্বর, আর সেই সাথেই আশেপাশে লুকিয়ে থাকা ওই আসামি। যদি আমাকে একলা পথে পেয়ে যায় তাহলে সে আর আমাকে রেহাই দেবে না, কেননা নিতাই প্রথমেই তাকে প্রতারণা করেছে। সে ওই প্রতিহিংসার বশে আমাকেই যদি কিছু করে বসে। আমার মুখ আর গলা দুই বুঝে এসেছিল। আমার দিকে তাকিয়ে নিতাই এইবার বলে উঠল, ভয় নেই, তুমি নিশ্চিন্ত মনে বাড়ির পথে ফিরে যেতে পারো। ওই আসামি কোনোভাবেই আর এই রাত্রে নিরাপদ আশ্রয় থেকে বের হচ্ছে না, কেননা আমরা এখন পুলিশি পাহারায় আছি। তোমার যদি বাড়ি যেতে ভয় করে তাহলে না হয় কোনো কনস্টেবলকে বলে দিচ্ছি। আমি ওর কথায় আমল না দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার কি মনে হয় ওই আসামি কোথায় লুকিয়ে থাকতে পারে? নিতাই কলকাতে গুড়ুক গুড়ুক করে বেশ কিছুটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে এইবার বলে উঠল, যতদূর মনে হচ্ছে শ্মশানে সে লুকিয়ে থাকতে পারে। এর চাইতে নিরাপদ তার কাছে কিছুই নেই। শ্মশানের সেই জীর্ণপাই কালী মন্দিরটা যেখানে আধার ঘনিয়ে এলে কেউ যায় না, যেতে সাহস পায় না, আর কি সেইখানেই দেখো ঘাপটি মেরে লুকিয়ে আছে। দিনের আলো ফুটলেই সে আবার অন্যত্র চলে যাবে, কিন্তু গ্রামের বাইরে সে কিছুতেই বেরোতে পারবে না। প্রথমত তার কাছে তত বেশি টাকা নেই যে সে ইচ্ছে করে ফেরি করে চলে যেতে পারবে। টাকা নেই বলছো কি গো? ওই যে দামি ঘড়িটা চুরি করলো, আর সেই ঘড়ির মধ্যে আছে যে মহামূল্যবান দুর্লভ ঐতিহাসিক হিরে, সেইটা বিক্রি করলেই তো কয়েক লক্ষ টাকা সে পেতেই পারে। আর তুমি বলছো যে তার কাছে কোনো পয়সা নেই? তুমি কি লক্ষ্য করোনি কিছুই? অদ্ভুত তো। দেখলাম নিতাই মৃদু হাসল, তারপর আমাকে প্রত্যুত্তরে বলল, ওই সন্দেহটা আমার সবার আগেই হয়েছিল, তাই আমি গ্রামের আনাচে কানাচে পুলিশের লোক মোতায়েন করিয়ে দিয়েছি। অবশ্য সেই পুলিশের লোক উর্দি পড়ে থাকবে না। যে পুলিশ কর্মী শ্যাকারের দোকানে নিযুক্ত সে ওইখানে সাধারণ মানুষের মতো ফতুয়ার পাঞ্জাবি পরে নজর রেখেছে। ওই খুনিকে দেখতে পেলেই তখনই তাকে ধরে ফেলবে। আর আমার মনে হয় যে ওই ধরনের খুনি অতটা কাঁচা কাজ করবে না। ওই রকম জেল থেকে যখন পালিয়ে এসেছে আর আমার বাড়িতে আক্রমণ করার স্পর্ধা দেখিয়েছে, তখন তার মাথায় কিছু না হোক বুদ্ধি আছে। ওই বুদ্ধির গুণেই সে ওইখান থেকে সশস্ত্র পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। আর আমার ধারণা যে শ্মশানের ওই কালী মন্দিরটাই তার আশ্রয় হবে আজকের রাতটুকু। এতটা জোর দিচ্ছ কিভাবে নিতাই? আমি ওই খুনির জুতোর দাগ দেখেছিলাম। পুলিশের লোক যখন খানাতল্লাশি শেষ করে হাঁপিয়ে উঠেছে, তখন তার পালিয়ে যাওয়া পথের দিকে চেয়ে নিচু হয়ে টর্চের আলো ফেলে রেখেছিলাম, আর খানিকটা পথ অনুসরণ করেছিলাম। জুতোর দাগ আমার বাড়ি থেকে ডাইনে বেঁকে সোজা আলোর পথ ধরে চলে গিয়েছে নদীর দিকে, আর নদীর ধারেই ওই প্রকাণ্ড শ্মশান। তাহলেই বুঝতে পারছো যে আমার অনুমান মিথ্যে নয়। ওই বিরাট শ্মশানে সে যে কই লুকিয়ে আছে সেইটা জানতেই অনেকটা সময় লেগে যেত যদি না বৃষ্টিটা হতো। বৃষ্টির কথা এই জন্যই বলছি আমার প্রিয় বন্ধু মুকুন্দ, কেননা এই নিদারুণ বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য সে একটা ঠাঁই খুঁজবে। আর শ্মশানে ঠাঁই বলতে গেলে শুধু দুইটি কথাই মনে পড়ে আমার। এক হচ্ছে শ্মশানের শ্মশান বন্ধুদের চালাঘর, আর একটি শ্মশান কালীর মন্দির। সেইখানেই সে যাবে, কারণ বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার এক এবং অদ্বিতীয় পথ হলো ওই মন্দিরের গর্ভগৃহ। তুমি জানোই তো মুকুন্দ যে ওই মন্দিরের কোনো দরজা নেই, আর মূর্তি বলতে ওই ঘরের কাঠামো, ফলেই ওইখানে সকলের অবাধ প্রবেশ। কথাটা শুনে আমি খানিকক্ষণ চুপ করে রইলাম, কেননা আমার খুব জানতে ইচ্ছে করছিল যে অপরাধী আসলে কে। কে ওই অপরাধী যাকে নিতাই শনাক্ত করতে পেরেও বারবার ব্যর্থ হচ্ছে? আমার মুখের ভাবে
নিতাই এইবার আমাকে বলল, কালকে তুমি আবার সকালে আসো, কেননা থানার যিনি দারোগা আছে তিনি আমার খুব পরিচিত। সে এলেই তদন্ত শুরু হয়ে যাবে, আর ওই আসামিকে আমি খুব সহজেই খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেব, এইটা আমার ধারণা। দাঁড়াও, আমি তোমাকে বাড়ির পথে পৌঁছে দিই। না না, তোমাকে আর এত রাতে যেতে হবে না, আমি কনস্টেবলের সাথেই চলে যাচ্ছি। কথা না বাড়িয়ে আমি নিতাইয়ের বাড়ি থেকে চলে এলাম নিজের বাড়ি। সাথে একটা কনস্টেবল ছিল। আমি তাকে জানিয়ে দিয়ে বললাম, শুনুন, যদি কোনো জরুরি সংবাদ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি অপেক্ষা করব। বেশি দেরি যেন না হয়, ঠিক আছে? থানার ওই সেপাই ঘাড় নেড়ে আমার কথায় সম্মতি দিলেন আর ওইখান থেকে চলে গেলেন। সারা রাত্রি আমার দুই চোখের পাতায় আর ঘুম নেমে এলো না। স্নায়ু যেন এখনো চঞ্চল হয়ে আছে। একটা উপন্যাস নিয়ে বসে পড়লাম। রাতের দিকে আবার বৃষ্টি শুরু হয়েছিল, আর মনটা ওই ঘটনার দরুন এতই বিক্ষিপ্ত হয়েছিল যে আমি সামান্য পাতা খসার শব্দ পেলেও মনে মনে ভীত হয়ে উঠছিলাম। কেননা আমার মনে হচ্ছিল, ওই আসামি যদি শ্মশান থেকে এই রাত্রে বেরিয়ে আমার এইখানে চলে আসে তাহলে কি হবে? আমাকে খুন করে রেখে গেলেও কেউ কাল সকালের আগে জানতে পারবে না। বেশ চিন্তিত হয়ে পড়লাম। আর শুধু তাই নয়, আমার স্ত্রী এখন নেই। সে দিন কতক হলো বাপের বাড়ি গিয়েছে, ফলে নিজের পৈতৃক ভিটেতে আমি একা। বই পড়তে পড়তে আমার যে কখন ঘুম চলে এসেছিল খেয়াল নেই, কিন্তু ঘন্টা 2-3 বেশি আমি ঘুমাইনি। হঠাৎ দরজায় টোকার শব্দ। বাইরে থেকে শিকল ধরে কি যেন প্রচন্ড জোরে শব্দ করছে আর আমার নাম ধরে বারবার ডাকছে। আমি ঘুমে অচেতন থাকার কারণে প্রথমটা কিছুই বুঝতে পারলাম না, কিন্তু তারপর টনক নড়ল। উঠে গিয়ে দেখি যে আমার সামনে কালকে রাতে সেই সেপাইটা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ভয়ের একটা ভাব দেখা দিচ্ছে। আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠল। আমি কিছু জিজ্ঞেস না করেই ওই অবস্থায় চলতে শুরু করলাম। দেখলাম যে নিতাইয়ের বাড়ির দিকে গ্রামের লোক জড়ো হয়েছিল। আমি এবার ভাবলাম যে নিতাইকে তাহলে কি ওই খুনি খুন করেছে? ঠিক ওই সময়ে আমার পিঠে কে হাত রাখল। আমি ভয়ঙ্কর চমকে উঠলাম। দেখি নিতাই কলকে হাতে দাঁড়িয়ে আছে। সে কলকেতে টান দিয়ে তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে সংবাদটা দিতেই পাঠিয়েছিলাম। ওই দেখো কি কাণ্ড ঘটে গিয়েছে রাতারাতি। আমার অনুমান একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে আমার প্রিয় মুকুন্দ। ব্যাপার কি? আগে গিয়ে মৃতদেহটা দেখে আসো, তারপর আমি তোমাকে সম্পূর্ণ ব্যাপারটা বলতে পারবো। আমি আর কৌতূহল সংবরণ না করতে পেরে ভিড় ঠেলে এগিয়ে চললাম উঠানের দিকে। উঠানের মাঝখানে আমাদের গ্রামের কালী সাধক মস্ত বড় পূজারী চক্রবর্তী মশাইয়ের মৃতদেহ পড়ে আছে। দেখে মনে হচ্ছে কালকে রাতেই কেউ তাকে হত্যা করেছে। ওনার চোখ মুখ বিস্ফারিত, এমনভাবে উপরের দিকে তাকিয়ে আছেন যেন মনে হচ্ছে খুব ভয় পেয়েছেন। এমনকি হাত দুটো বাধা দেওয়ার ভঙ্গিতে স্থির। খোলা মুখের উপর মাছি ভন ভন করছে। সব থেকে আশ্চর্য ব্যাপার এই যে উনার পরনে রক্তাম্বর আর দেহের প্রতিটি জায়গায় ক্ষত চিহ্ন, যেন কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। সামান্য একটা কালী উপাসককে কেন এইভাবে হত্যা করতে গেল সেইটা ভাবছি। এমন সময় আমার চোখে পড়ল ওনার গলার দিকে। ঝুঁকে পড়লাম গলার কাজটা দেখার জন্য। ওই সময় পুলিশের একজন লোক আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই দেহটা স্পর্শ করবেন না, ময়না তদন্তের জন্য ওটা নিয়ে যেতে হবে। যা দেখার দূর থেকে দেখুন। আমি খানিকটা দূরত্ব বজায় রেখে দেখলাম গলার কাজটা 10 আঙুলের দাগ এতটাই স্পষ্ট যে মনে হচ্ছে গলা টিপেই ওনার মৃত্যু হয়েছে।
কিন্তু এমন নিরীহ পূজারীকে কে হত্যা করতে যাবে? নিতাই এইবার বলে উঠল, আপনারা দেহটা নিয়ে যান, আমার যা দেখার সেটা সম্পূর্ণ হয়েছে। মুকুন্দ, চলে আসো আমার সাথে। আমি তখন এতটাই ভাবিত যে এই খুন নিয়ে আমার বাকশক্তি ক্রমেই ফুরিয়ে আসছিল। শুধু মনে একটা মুখ ভেসে উঠল, কালকের সেই জেল ফেরত আসামি ভিন্ন আর কেউ নয়। আমি এবার নিতাইকে সরাসরি প্রশ্ন করলাম, খুনটা কখন হলো, আর তুমি খবর পেলে কি করে? আমার খবর পাওয়ার কি আছে? আমি তো আজ করেছিলাম এমনটা কিছু একটা ঘটবে। খুনের ধরন যখন মিলে যাচ্ছে তখন এটুকু বুঝতে পারছো না যে খুনটা কে করতে পারে? আমি তো আগেই বলেছিলাম যে ওই শ্মশানকালীর মন্দিরে জেল ফেরত আসামি বসে আছে ঘাপটি মেরে। আসলে তুমি তো জানোই আমার খুব ভোরবেলায় ওঠার অভ্যেস। সেই মতো আমি উঠেছি আর নিমের ডাল দিয়ে দাঁতন করছি, সেই সময় শুনলাম কে যেন চিৎকার করতে করতে যাচ্ছে। কে কোথায় আছো? দ্রুত পুলিশকে সংবাদ দাও, আমার গুরুকে কি যেন মেরে ফেললে। কথাটা কে বলছিল আমি প্রথমে বুঝতে পারলাম না, তারপর গলা শুনে চিনলাম যে এ আর কেউ নয়, আমাদের গ্রামের গোয়ালা শ্রীনিবাস। শ্রীনিবাস তো আবার চক্রবর্তী পুরোহিতের কাছে মন্ত্র নিয়ে চালা হয়েছিল। আর প্রতিদিন ভোরবেলা যে চক্রবর্তী মশাই নদীতে স্নান করে আহ্নিক সেরে মায়ের পূজার জন্য যান, এইটা তুমি নিশ্চয়ই জানো। আমি এইবার তাকে দূর থেকে ডেকে জিজ্ঞাসা করলাম, এই যে শ্রীনিবাস, কি হয়েছে? সাত সকালে তুমি ওইভাবে চিৎকার করছো কেন? শ্রীনিবাস আমার দিকে তাকালো আর সে আমার দিকে দ্রুত দৌড়ে এলো। আসার আরেকটা কারণ ছিল যে আমার বাড়ির বাইরে দুজন হৃষ্টপুষ্ট সেপাই পাহারায় মোতায়েন ছিল, সেইটা তুমি জানোই। সে আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, নিতাইদা, সর্বনাশ হয়ে গেছে। মন্দিরে সকালে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি আমার গুরু চক্রবর্তী মশাই মৃত অবস্থায় পড়ে আছে। মন্দিরের বেদি ভেসে যাচ্ছে রক্তে। আমার সামনে ওই কথা শুনে সেপাই দলবল নিয়ে সোজা ছুটে চলল শ্মশানের ওই মন্দিরে, যেখানে সত্যি সত্যি চক্রবর্তী মশাইয়ের দেহটা পড়েছিল। আর ওইখান থেকে এই কনস্টেবলরাই আমার বাড়িতে দেহটা নিয়ে আসে। মন্দির তল্লাট তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু খুনি খুব ধূর্ত, সে খুন করেই পালিয়েছে। তুমি কি গিয়েছিলে নিতাই? আমার মনে হচ্ছে তোমার ওইখানে গিয়ে দেখা উচিত ছিল। না হে মুকুন্দ, আমার যাওয়ার দরকার ছিল না। কেননা ওইখান থেকে দেহটা নিয়ে ফিরে কনস্টেবল যখন এলো আমার বাড়িতে, তখন তাকে শুধিয়েছিলাম সব কথা। আর ওই কথাগুলো শুনেই আমি তখনকার মতো যাইনি। তবে এইবার একবার যেতে ইচ্ছে করছে, কারণ লাশ তো ময়না তদন্তে চলে যাবে, আর আমি যদি ওইখানে গিয়ে জায়গা একবার না দেখি তাহলে তদন্ত করতে পারবো না। আচ্ছা নিতাই, তুমি কি একদম ঠিক জানো যে কাজটা ওই জেল ফেরত আসামিরই কাজ? অন্য কেউ তো হতেই পারে যে কিনা তোমার ওই খুনটা করেছে। নিতাই এবার হাসল আর হেসে আমাকে বলল, আমি জানতাম তোমার বিশ্বাস হবে না। এই দেখো, আমরা পৌঁছে গিয়েছি শ্মশানের ওই মন্দিরে। ওইখানেই তুমি দেখতে পারবে আসল সত্যিটা। আমি আর নিতাই কখন যে কথা বলতে বলতে ওই মন্দিরের ধারে কাছে চলে এসেছি খেয়াল নেই। ভেজা ভেজা বাতাসের ঝাপটা নদীর উপর দিয়ে আসছিল। ওই ভরা বর্ষার মধ্যে আমার কেমন যেন শীত শীত করতে লাগলো। আমি পকেট থেকে সিগারেটটা বের করলাম আর নিতাইকে একটা দিয়ে নিজে একটা ধরালাম। নদীর কিনারে এসে সে সিগারেট টানতে লাগলো। যদিও সে তামাক ভক্ত, তবু মাঝে মধ্যে সিগারেট সেবনে তার কোনো আপত্তি লক্ষ্য করিনি। সে নদীর জলের দিকে তাকিয়ে আছে। সিগারেট খেতে খেতে আর কোনো কথাই সে আমাকে বলল না। আমরা আবার সেই পথ ধরলাম। কিছু দূর গিয়ে একটা সাঁকো পার করে দেখলাম শ্মশান যাওয়ার পায়ে চলা পথটা যেই দিক থেকে শুরু হয়েছে তার প্রবেশ পথের দিকে আমি আর নিতাই দাঁড়িয়ে আছি। আমি ভয় পেয়ে বলে উঠলাম, দেখো নিতাই, এই দিনের আলোতেই কি নিঝুম এই শ্মশানের পরিবেশ। আমার এখনই কেমন গা শিরশির করছে। ওই খুনি কিভাবে তাহলে রাতের দিকে এইখানে আশ্রয় নিয়েছে ভাই?
দেখো, ভিতরে অন্ধকার হয়ে আছে, আর কোত্থেকে যেন মন্ত্রের শব্দ হচ্ছে। নিতাই সিগারেটটায় শেষ টান দিয়ে সেইটা ফেলে দিয়ে আমার সাথে টর্চ হাতে ঢুকলো ওই শ্মশানের ভিতর। মন্দিরটা ঢুকে গিয়ে ডাইনে গেলে পড়বে। মন্দিরের কাছে তেমন কোনো লোক নেই, বড় নির্জন। খোলা দরজা দিয়ে ঢুকে সে ওই অন্ধকার গর্ভগৃহে টর্চের আলো ফেলে ইতিউতি অনেকক্ষণ কি যেন খুঁজল, তারপর আমাকে ডাকলো। মুকুন্দ, একবার কাছে এসো তো, এইদিকে দেখো তো, এটা কি? আমি তার ডাক শুনে আর বিলম্ব করলাম না, সোজা গিয়ে দাঁড়ালাম নিতাইয়ের পাশে। নিতাই যেই অংশে টর্চের আলো ফেলে দেখালো, দেখতে পেলাম সেই অংশে রক্ত শুকিয়ে গিয়েছে। এইবার সে রক্তটা নিচু হয়ে দেখতে লাগলো, আর আনমনেই বলে উঠল, এই রক্তটা সকালের দিকে, দেখো পুরোপুরি শুকিয়ে যায়নি, একটু একটু শুকিয়ে গেলেও খানিকটা তরল আছে, আর বেদির গায়ে ছিটকে গেছে কিছুটা। অর্থাৎ এইখানেই ওই পুরোহিতকে ছুরি দিয়ে মৃত অবস্থায় বেশ কয়েকবার কোপ দেওয়া হয়েছে, ফলেই রক্তের ফোঁটা ছিটকে পড়েছে বেদির গায়ে। আর একটা ব্যাপার, এই যে পুরোহিতের সাথে ওই খুনির ধস্তাধস্তি হয়েছে, কেননা কাঁসার প্রদীপ আর ধূপদানিটা উল্টে পড়ে আছে। পড়ে যাওয়ার ধরন দেখলেই অনুমান করা যায় যে কারোর একটা হাত লেগে তারপরে এটা পড়েছে। কিন্তু খুনি কোনখানে ঘাপটি মেরে লুকিয়েছিল সেইটাই জানা দরকার। নিতাই এক মনে পর্যবেক্ষণ করছে যখন, তখন আমি দূর থেকে তাকে ডাকলাম। সে আমার ডাক শুনে এগিয়ে এসে আমাকে বলল, কি হয়েছে? কোন কারণে তুমি আমাকে এখানে ডেকেছো? কারণ আছে বলেই। এই দেখো আমার হাতে কি, মাটি থেকে কুড়িয়ে পেয়েছি। আমার হাতের তালুটা এবার তার দিকে এগিয়ে দিলাম, আর ওই তালুর ওপরেই সে টর্চটা ফেলল। টর্চের আলোতে সেই ছোট্ট জিনিসটা জেল্লা দিয়ে উঠল। তারপর নিতাই উত্তেজিত হয়ে বলে উঠল, আরে, এ যে অতি মূল্যবান হীরের টুকরো, তাহলে এইটা কোত্থেকে এলো এখানে? নিশ্চয়ই তাহলে এইখানে ওই খুনিটা সারা রাত্রি ছিল, আর ধস্তাধস্তির সময় ওই খুনির কোমরে গুঁজে থাকা ওই হীরের পুটলিটা থেকে কিছু হীরে পড়ে যায়। যদিও সে ওই পড়ে থাকা হীরেগুলো তুলে নিয়েছিল, কিন্তু একটা সে এইখানে অনিচ্ছাকৃতভাবেই ফেলে যায়। কিন্তু নিতাই, এই খুনের মোটিভটা কি একটু বলবে? কিছুই তো বুঝতে পারছি না। আমি নিজেও ভাবছি, শুধু শুধু একজন পুরোহিতকে কেউ কেন খুন করলো? প্রথমত, একটা মন্দিরে যদি কেউ সারা রাত্রি থেকেই থাকে তাহলে তো কারুর কিছু সমস্যা হওয়ার কথা নয়। তাহলে ওই মন্দিরে থাকা পুরোহিতকে কি জেল ফেরত আসামির কোনোভাবে সরিয়ে দেবার দরকার হয়ে পড়েছিল? রহস্য ক্রমেই জটিল হয়ে উঠছে। আমাকে কিছুটা সময় ভেবে দেখতে হবে। তার আগে যেটা দরকার সেইটা হলো এইখানে কোনো খুন হওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ আছে কিনা। আচ্ছা, একবার আমার সাথে মন্দিরের খিড়কি দুয়ারের দিকে আসো। একটা জিনিস না দেখলে আমার শান্তি হচ্ছে না। আমি আর বাক্য ব্যয় না করে নিতাইয়ের সাথে গেলাম খিড়কির দরজার কাছে। গিয়ে দেখলাম সেই একই ছাপ মাটির উপর দিয়ে অনেক দূর চলে গিয়েছে। আর শুধু তাই নয়, সেইটা স্পষ্টভাবে আর দেখাও যাচ্ছে না, কারণ কিছু দূর চলার পরেই শুরু হয়েছে ঘাস জমি। নিতাই এইবার আমাকে বলল, দেখো মুকুন্দ, কোনো দোষীকে ধরবার আগে কিছু কিছু জিনিস দেখতে হয়, যেইগুলো নিখুঁতভাবে বিচার করলে অনেক রহস্যের জট সমাধান হয়ে যায়। কালকে আমার বাড়ির পিছনে বুটজুতোর ছাপ, আর সেই সাথেই এইখানকার ছাপ হুবহু এক নয় কি? স্পষ্ট করে যদি লক্ষ্য করে দেখো তাহলে। হ্যাঁ নিতাই, আমার কিন্তু এক বলেই মনে হচ্ছে। এই মাটির উপর জুতোর যে খাঁজ কাটা দাগগুলো আছে, সেইগুলো কালকে তোমার বাড়ির পিছনে দেখেছিলাম। এই জিনিস আমি বইতে পড়ে জেনেছি যে এইখানে পাওয়া যায় না, খুব দামি বিদেশি জুতো। সব থেকে বড় কথা হলো এই যে এই জুতোগুলো পরলে ভিজে মাটিতে শব্দ খুব কম হয়, আর চলার পথে শব্দ খুব কম হয় বলে এইগুলোর খুব কদর বিদেশি মার্কেটে। অপরাধীদের বেশিরভাগই এই ধরনের জুতো ব্যবহার করে। তবে আমার মনে হয় ওই জেল ফেরত আসামি যদি নিজেকে আত্মগোপন করার জন্যই এইখানে লুকিয়ে বসে থাকবে, তাহলে সে ওই পুরোহিতকে হত্যা করলো কেন? চলো তো, এইখানে দেখা যা দেখার দেখে নিয়েছি, আরেকটা জিনিস দেখার আছে, চলো। বললাম, আবার দেখার কি আছে? নিতাই আমার প্রশ্নে কর্ণপাত না করে
চুপ করে রইল। আমি আর প্রশ্ন না করে তার সাথে মন্দির থেকে বেরিয়ে এলাম। তারপর সমস্ত শ্মশান আর আশেপাশের জায়গাগুলো চষে ফেললাম ঠিকই, কিন্তু কেউ নেই তখন। হতাশ হলাম এই ভেবে যে এই খুনের প্রত্যক্ষদর্শী নেই। শ্মশান থেকে বেরিয়ে আসছি, ওই সময় আমাদের থেকে ঠিক কিছুটা দূরে পড়ল একটা বেশ মোটা আর পুড়ে যাওয়া কাঠ। একটুর জন্য নিতাই বেঁচে গেছে, নইলে ওই কাঠ যদি একবার আমাদের কারোর গায়ে কিংবা মাথায় লাগত তাহলে পঞ্চত্ব প্রাপ্তি পেতাম। আমি আর নিতাই দুজনেই ঘুরে দাঁড়ালাম। নিতাই পাশ থেকেই একটা শক্ত নিমের ডাল ভেঙে নিল আর ওইটা নিয়ে বেশ খানিকটা এগিয়ে গেল। তার চোখের মণি দুটি তলোয়ারের মতো ইতিউতি চলছে। এও লক্ষ্য করলাম তার কপালে বেশ ভাঁজ পড়েছে। নিশ্চয়ই সে কিছু একটা সন্দেহ করতে পেরেছে। আমি দূর থেকে জিজ্ঞেস করলাম, কি হলো নিতাই, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে কেন? দেখতে পেলে না যে একটা দুর্ঘটনা থেকে কিভাবে উদ্ধার হলাম? এই শ্মশানেই খুনি লুকিয়ে আছে। সে আমাকে খুন করতে চায়, কিন্তু এমন ঘন অরণ্যে কতক্ষণই বা আমি তাকে খুঁজব। এক কাজ করো, বাড়ি ফিরি, তারপর দেখছি। আশা করি এই শ্মশানেই সে লুকিয়ে থাকবে। দুর্ভেদ্য এই শ্মশানে কেউ তাকে খুঁজতে আসবে না। চমকের পর চমক অপেক্ষা করছিল। নদীর উপর যে সাঁকোটা ছিল ওইটা আসার পথে দেখলাম যে বেশ শক্তপোক্ত, কিন্তু এইবার পা দিতেই বুঝলাম যে দুই ধার বরাবর নড়বড় করছে। পা দেওয়ার আগেই আমাকে নিতাই সাবধান করে রেখেছিল কোনো কিছুতে পা দেওয়ার আগে যেন দেখে শুনে নেই, আর তার কথাটাই মিলে গেল। দেখলাম সাঁকোর গোড়ার দিকটা কেউ কাটারি দিয়ে কেটে রেখে এমন হাল করে রেখেছে যে একজন মানুষের ভার নেওয়াই সম্ভব নয় তার পক্ষে। বেশ খানিকক্ষণ নিতাই ওই দিকে তাকিয়ে রইল। কাছে একটা মাঝি নৌকা নিয়ে বসেছিল। 2 পয়সায় সে আমাদের ওই পারে পৌঁছে দিল। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দেখলাম মাথার উপর মেঘ কেটে গিয়ে কতদিন পর সূর্য উঠেছে। সূর্যের আলোতে গ্রাম বাংলার রূপ একেবারে নয়ন মুগ্ধকর হয়েছে। কিন্তু চমকের এখনো অনেক বাকি ছিল। দেখলাম যে নিতাইয়ের বাড়িতে ভিড় তেমন আর নেই। একজন কনস্টেবল আমাদের সামনে এসে জানিয়ে গেল যে দারোগাবাবু এসে বহুক্ষণ লাশ নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে গেছেন। আমরা যেন অতি সত্বর তার সাথে দেখা করি। কথাটা শুনে ঘরে ঢুকেছে নিতাই। সেই সময় তার মেয়ে আমাদের কাছে এলো, আর তার হাতে দেখলাম একটা চিরকুট। সে ওইটা নিতাইয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, বাবা, ও বাবা, এই দেখো তোমার কাজের ঘরে জানালার নিচে এটা পড়েছিল। চিরকুট কে দিল? প্রশ্ন করল নিতাই। তার মেয়ে রমা কিছুই জানে না, এমন ভাব মনে হলো তার মুখ দেখে। নিতাইকে জিজ্ঞাসা করলাম, এই নিতাই, একবার দেখো তো পড়ে কি লেখা আছে। সে ওই কাগজটা পড়ে হো হো করে অট্টহাসি করে উঠল। মুকুন্দ, একটা উড়ো চিঠি এসেছে, এই দেখো কি লেখা আছে। আমি ওইটা নিয়েই একবার পড়লাম। লেখা আছে, এই হত্যা রহস্যের সুরাহার চেষ্টা করো না, নইলে কিন্তু বিপদ হবে। আর সেই বিপদটা নেমে আসবে তোমার পরিবারের উপর। তোমার প্রাণ কিন্তু চলে যেতে পারে। প্রাণের মায়া আর নিজের পরিবারের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকলে তদন্ত থামিয়ে দাও। এ তো হুমকি চিঠিয়ে নিতাই। খুকির আর বৌঠানের প্রাণ চলে যাবে বলছে। কিছু একটা করতে হবে তো। আমার কিন্তু মনে হচ্ছে সে জেল ফেরত আসামিরই কাজ এটা। চলো একবার থানায় গিয়ে ঘুরে আসি। পাহারা বাড়িয়ে দেবে দারোগাবাবু নিজেই। আমার কড়া নির্দেশ আছে যে সন্দেহভাজন কিংবা অপরিচিত কোনো ব্যক্তিকে আমাদের বাড়িতে যেন ঢুকতে দেওয়া না হয়। থানাটা নিতাইয়ের বাড়ি থেকে অনেক দূরে। পায়ে হেঁটে যেতে গিয়ে প্রায় 1 ঘন্টা অতিক্রম করে ফেললাম। সঙ্গে একটা ছাতা রেখেছিলাম, ওইটা মাথায় নিয়েই আমি চললাম নিতাইয়ের সাথে। থানায় ঢোকার মুখেই একটা জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। নিতাইয়ের পরিচিত একজন সেপাই আমাদের দেখে বলল,
দারোগা আপনাদের জন্য অনেকক্ষণ থেকে বসে আছেন। আমাদের গ্রামের থানার ভারপ্রাপ্ত দারোগা শ্যামাপ্রসাদ চৌধুরী। ওনার কাছে গিয়ে দাঁড়াতে তিনি আমাদের বসতে বললেন। তারপর নিতাইকে দেখে বললেন, মশাই, আপনার বাড়িতে কালকে জেল ফেরত আসামি আক্রমণ করেছিল, আর ভবিষ্যতে যে করবে সেই শাসানি অবধি দিয়ে গিয়েছে। চোখ কপালে তুলে এইবার শ্যামাপ্রসাদ বাবু বললেন, বলছেন কি? আমাদের লোক মোতায়েন থাকা সত্ত্বেও ওই আসামি বাড়িতে এসেছিল? বুক পকেট থেকে চিরকুট বের করতে করতে নিতাই এইবার কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, না, ততটা সাহস তার হবে না। কিন্তু আজকে আমার মেয়ে রমা আমার ঘরে জানলার নিচে দিনের বেলা এই ছোট্ট চিরকুটটা পেয়েছিল। তাতেই লেখা আছে যেইটা, সেইটা পড়েই আপনার কাছে ছুটে এলাম। দেখুন, আমি কোনো রকম ভয় করি না, কেননা কালকে ওই আসামিকে আমি নিজেই জব্দ করেছি। কাগজটা হাতে নিয়ে শ্যামাপ্রসাদ বাবু পাশে গ্লাস তুলে জল পান করলেন। তারপর রুমাল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, আচ্ছা, আপনি কি জানতে চান? আমি এই খুনির ব্যাপারে সম্পূর্ণটা জানতে চাই। আমার ওই ঘড়ি সে চুরি করলো আর খুন করার চেষ্টা করলো। আসল ব্যাপারটা কি একটু আমাকে খুঁটিয়ে বলুন। দেখুন, এই যে আসামি আছে তার নাম হলো মনোরঞ্জন চৌধুরী। সে ছোটবেলা থেকেই জেল খাটছে। খুন করেছে অনেকগুলো। তার মধ্যে শুরুটা হয়েছে নিজের স্ত্রীকে দিয়েই। প্রথম দিকে ছোটখাটো চুরি করে নাকি মাস 2-3 জেল খেটেছিল। তারপর সে সৎপথে চলে আসে। কিন্তু তারপর সে প্রথম খুনের মতো সাংঘাতিক কাজ করে, হচ্ছে গিয়ে নিজের স্ত্রীকে হত্যা করে। যার সাথে তার বিয়ে হয়েছিল সেই স্ত্রী তার সাথে প্রতারণা করে। স্ত্রীকে সন্দেহ করে খুন এখন আকচার ঘটছে। আর সেই থেকেই তার একটা দীর্ঘমেয়াদের জেল হয়। খুনটা হয়েছিল মাঝরাতের দিকে, কিন্তু এরপর দ্বিতীয় খুনটা করে সে তাক লাগিয়ে দিয়েছিল। প্রায় 14 বছর জেল খাটার পর সে কাছেই মানিকগঞ্জে গিয়ে ওখানকার জমিদার বাবুর অধীনে বেশ কিছুদিন কাজ করে। কিন্তু দুঃখের বিষয় এই যে আপনি যে চুরির রহস্যটা ঠিক সমাধান করেছিলেন, তার থেকে সপ্তাহ 2-1-এর মধ্যেই জমিদার বাবু খুন হয়েছিলেন। নিতাই অবাক হলেও সেটা বাইরে দেখালো না। কিন্তু আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা না করে পারলাম না। দারোগা বাবুকে জিজ্ঞেস করলাম, বলছেন কি 6 মাসের মধ্যে একটা জলজ্যান্ত ব্যক্তি খুন হয়ে গেল আর আমরা জানতেও পারলাম না? দারোগা বাবু বেশ শান্ত স্বরে বললেন, বললাম না যে খুনটা হয়েছে সপ্তাহ 2-এর পর। কিন্তু এই নিয়ে বাইরে জানাজানি হোক সেইটা ওনার ছেলে চাননি। আমরা গিয়ে কেস ফাইল করতে চেয়েছিলাম, কিন্তু জমিদার বাবুর ছেলে রমেন্দ্র বাবু আমাদের সবকিছুই গোপনে করতে বলেন। আমরা অবশ্য বেশ কিছুদিনের তৎপরতায় ওই আসামিকে ধরে ফেলি। আর হাতে নাতে প্রমাণ অবধি হয়ে গিয়েছিল সেই আসল খুনি। তারপর তার ফাঁসির আদেশ হয়। কিন্তু সম্প্রতি একটা কাণ্ড ঘটে গিয়েছিল। যেই দিন ওই আসামি ফাঁসি যাবে ঠিক তার আগের রাতে সে জেল থেকে পালিয়ে গিয়েছিল। কেন ওইখানে কোনো জেলের ওয়ার্ডার থাকে না? তাদের চোখে ফাঁকি দিয়ে পালালো কেমন করে? না, আপনি তো জানেন নিতাই বাবু, জেলে ফাঁসির আসামিকে কত সুরক্ষার সঙ্গে রাখা। আইনকে ফাঁকি দিয়ে যাতে ওই আসামি কোনোভাবেই আত্মহত্যা করতে না পারে, সেই জন্য তাদের চোখে চোখে রাখা হয়। সদরগঞ্জের ওই জেলে সেই দিন মধ্যরাতে এই আসামি একজন ওয়ার্ডারকে অজ্ঞান করে তারপর সেইখান থেকে চুপিসারে পালিয়ে যায়। তাইলে তো একে যে করেই হোক ধরতে হবে, নাইলে যে সে যেন তেন উপায়ে আমাকে খুন করতেই পারে। আপনি কিছু ভাববেন না, আমি পাহারা বাড়িয়ে দিচ্ছি। না, ওই কাজ করবেন না এখন।
আমার মাথায় একটা মতলব এসেছে। ওই খুনিকে সহজেই ধরতে পারবো। তার কাছে আমার একটা ঘড়ি আছে। ওই ঘড়িটার শব্দ থেকেই সহজেই অনুমান করতে পারবো সবকিছু। শুধু আমি যা যা বলছি সেইগুলো মনে রাখবেন, আর ওই সন্ধ্যার দিকে আমার বাড়িটা দূর থেকে লক্ষ্য রাখবেন। এইবার কিন্তু শ্যামাপ্রসাদ বাবুর ভ্রু জোড়া কুঁচকে গেল। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, নিতাই বাবু, এর মধ্যে ঘড়ি আসছে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিতাই সহজ সুরেই বলল, আপনি খুব সহজেই বুঝতে পারবেন। শুধু আপনার বাহিনী নিয়ে তৈরি থাকবেন, তাহলে আমার কাছে সুবিধা হবে, আর আপনি ওই আসামিকে ধরতে পারবেন। শুনলাম নাকি কে পুরস্কার ঘোষণা করেছে ওই আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য। আগে হ্যাঁ, এই পুরস্কার ঘোষণা করেছেন রমেন্দ্রবাবু। তিনি খুশি হয়েছিলেন যে ওনার বাবার খুনির মহামান্য আদালতের রায় ফাঁসি হবে। কিন্তু ওই খুনি যখন পালিয়ে যায়, তখন সংবাদ মাধ্যমকে ঠেকিয়ে রাখা যায়নি। আর বললে বিশ্বাস করবেন না যে কলকাতা থেকে লোমহর্ষক সংবাদ পেয়ে অনেক সাংবাদিক এসেছিলেন। তারা সকলে সদরগঞ্জের লজে আশ্রয় নিয়ে আছেন, আর ওঁত পেতে আছেন আমাদের পদক্ষেপ আর খুনি ধরার পর কি হবে সেইটা দেখার জন্য। বেশ, তাহলে আমি আজকে উঠছি তারকাবাবু। চলে আসো মুকুন্দ। আর কোনো কথা না বলে থানা থেকে বেরিয়ে এলো। সারাদিন একটা দুশ্চিন্তার মধ্যে দিয়েই কেটে গেল। আমার বন্ধু নিতাই সারাদিন নিজের ঘরের দৌড় বন্ধ করে কি যে কাজে মগ্ন রইল, সেটা বাড়ির কেউই জানতে পারল না। আমি নিজেও ফিরে গিয়েছিলাম বাড়িতে। ঠিক 6টা বাজার মুখেই যখন আমি নিতাইয়ের কাছে এসে পৌঁছেছি, তখন তার দরজাটা টোকা মেরে আসার অনুমতি চেয়ে যখন ভিতরে ঢুকলাম, তখন দেখি সে খাটের তলা থেকে একটা তোরঙ্গ বার করল, আর ওই তোরঙ্গ থেকে বের করল একটা মোটা পশমের আলোয়ান। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি হে? এই বাদলার মধ্যে তুমি আবার শীত বস্ত্র বার করছো কেন? প্রশ্ন করার পর নিতাইকে দেখলাম সে আবার একটা কাঠের বাক্স থেকে বের করল একটা ছোট্ট পিস্তল। ওই পিস্তলের চেম্বারে গুলি ভরতে ভরতে আমার দিকে শুধু একবার তাকিয়ে মৃদু হেসে বলল, মুকুন্দ, কাজে লাগবে। আমি জানি ওই আসামি ইতিমধ্যেই কোত্থেকে না কোত্থেকে একটা আগ্নেয়াস্ত্র জোগাড় করে ফেলেছে, আর ওইটা দিয়েই সে আমাকে খুন করার চেষ্টা করতে পারে বলে মনে হয়। আমি একটু আগেই সামান্য কারণে ওই নদীর ধারে গিয়েছিলাম বিকেলের দিকে, কিন্তু আমার লক্ষ্য ছিল না। একটা পলাশ গাছের গুড়ির পাশেই দাঁড়িয়েছিলাম, আর ওই সময় একটা গুলি ছোড়ে ওই আসামি। ভাগ্য ভালো যে ওই গুলিটা আমার কাঁধে এসে লাগেনি। মুহূর্তের সতর্কতায় আমি একটু পাশ কাটিয়ে যেতেই গুলিটা গাছের গুড়ির ভেদ করে চলে যায়। এই দেখো, ওই গুলির খোলটা আমার কাছেই আছে। বলেই সে গুলির খোলটা আমার হাতে দিল। বন্দুক থেকে বেরিয়ে গুলির পোড়া খোলটা দেখতে লাগলাম আমি হ্যারিকেনের আলোতে। সত্যি কি ভয়ঙ্কর! এই গুলিটাই কিন্তু নিতাইয়ের গলা কিংবা কাঁধে এসে লাগত। নিতাই সব জোগাড় যন্ত্র করে নিয়ে আমাকে নিয়ে বাইরে এলো, আর আমাকে বলল, খবরদার, তুমি একটা টু শব্দ করবে না। আর একটু রাত্রি হতে দাও, তাহলে দেখতে পারবে। এইবার চিত্রনাট্য শুরু হবে, দেখে যাও শুধু। আর বাইরে সকলে এসে লুকিয়ে পড়েছে তো? হ্যাঁ। বেশ। তুমি কি নিশ্চিত যে আজকে ওই আসামি আসবে তোমাকে খুন করার জন্য? আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে আমার গতিবিধির ওপর নজর রেখেছে। এই যে আলোয়ান গায়ে জড়িয়েছি, এইটা বুলেট প্রুফ। এই জিনিস শহর থেকে আমি এনেছিলাম। আমার ওপর গুলি চালালেও ওই আসামি কিছুই করতে পারবে না। তুমি শুধু চুপ করে দাঁড়িয়ে দেখো। রাত তখন অনেক গভীর। অধীরভাবে আমরা সকলে অপেক্ষা করছি। নিতাইয়ের স্ত্রী আর কন্যা দুজনেই ঘুমে অচেতন। নিতাই তাদের দরজাটা বাইরে থেকে ভালো করে শিকল উঠিয়ে তালা দিয়ে এসেছে। আবার বৃষ্টি শুরু হলো। সে কি প্রচণ্ড বৃষ্টি! কিছুই দেখা যায় না, শুধু ব্যাঙ আর ঝিঁঝির কোরাস কানে আসছে। হাত ঘড়িতে তখন সময় ওই রাত 12টা।
নিতাই ঝোপের আড়াল থেকে নিজের পিস্তলের নলটা উঁচিয়ে সামনের দিকে চেয়ে আছে। বাড়িটার অনেক দূর থেকে আমি দেখতে পাচ্ছি ঝোপের আড়ালে এমন এক কোণে আমি আর সে দাঁড়িয়ে আছি যে আমরা যাকে খুশি দেখতে পারি, কিন্তু বাইরের কেউ আমাদের দেখতে পাবে না। এমন সময় জমা জলে ছপ ছপ শব্দ হলো, আর এই শব্দটা শুনেই আমি উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিলাম। সেই সময় আমার হাতটা শক্ত করে চেপে ধরল নিতাই, আর আমাকে নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে চলল নিজের বাড়ির দিকে। সে খুব মৃদু স্বরে বলে উঠল, ওই দেখো খনিটা পাঁচিল লুকিয়েছে, এইবার সে গিয়ে দরজা খুলবে। চলো আমরা পিছনের ওই জানলার দিকে গিয়ে দাঁড়াই। আমি বুক দুরু দুরু অবস্থায় ওইখানে গেলাম পায়ে পায়ে। সত্যি এইবার একটা ক্যাঁচ শব্দ শুনলাম। অন্ধকারে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওই বিদ্যুতের আলোতে দেখতে পারছিলাম ওই অপরাধীর মুখ। সেই ভয়ঙ্কর দৃষ্টি, তার কোমরে গোঁজা একটা বন্দুক, আর হাতে ধরা আছে মস্ত ধারালো এক ছুরি। ছুরিটার বাটটা সে ধরে আছে, আর ওই খুনির নজরে ছিল ভয়ঙ্কর হিংস্রতা। সে যেন নেশা পেয়েছে খুন করে। আর হ্যাঁ, একটা টিকটিকির শব্দ কানে ভেসে আসছিল, যেন একটা ঘড়ি সমস্ত নিস্তব্ধতা ভেদ করে ক্রমেই বেজে চলেছে। আমার কানে কানে নিতাই এইবার বলল, ওই দেখো, বলেছিলাম ওই ঘড়িটা ওর কাছেই আছে। ঘড়িটা সে কিছুতেই কাজ ছাড়া করবে না। তুমি এইখানে দাঁড়াও, আমি এইবার ঢুকবো, আর এক মুহূর্ত সময় দিলে চলবে না। নিতাই আমাকে পিছনে ফেলে রেখে অতি তৎপরতার সাথেই ওই অনুচ্চ পাঁচিলটা টপকে ভিতরে প্রবেশ করল। বৃষ্টি তখন সমান হারেই পড়ে চলেছে। দেখলাম খুনি সোজা গিয়ে এইবার নিতাইয়ের ঘরে ঢুকল। তারপর ওই ছোড়াটা চালিয়ে দিল চেয়ারের উপর। সে বহুবার নিজের রাগবশত ওই ছুরিটা চালিয়ে দিল, আর ঠিক সেই সময় পিছন থেকে নিতাই এসে নিজের বন্দুকের বাঁট দিয়ে তাকে মারল এক বাড়ি। সে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। অন্ধকারের মুখেই শুনলাম কয়েক জোড়া পায়ের শব্দ। বুঝলাম আর্তনাদ শুনেই ওই পুলিশ কর্মী এসে দাঁড়িয়েছে দরজার বাইরে। হাত পা বেঁধে দিয়ে নিতাই এইবার সদর দরজার খিল খুলে দিল। ছাতা মাথায় এসে দাঁড়িয়েছেন মিস্টার শ্যামপ্রসাদ বাবু। সে সোজা আর দেরি না করে নিতাইয়ের সাথে গিয়ে ওই খুনিকে ধরে ফেলল। খুনির তখন বেহাল অবস্থা, ঠিকমতো উঠে দাঁড়াতে পারছে না। নিতাই এবার বলল, নিন দারোগা বাবু, এই আপনার ফাঁসির আসামি, একে নিয়ে যান, আর মহামান্য আদালত দ্বারা ঘোষিত ওই রায়টার সত্যি করুন। অনেক ধন্যবাদ নিতাই বাবু, আপনি সত্যি একজন বুদ্ধিমান গোয়েন্দা। আপনার বুদ্ধির তারিফ করতে হবে। কিন্তু কি করে টের পেলেন যে সে এসেছে? সে তো এমন জুতো পরেছিল যেইটা দিয়ে চললে কোনো শব্দ হয় না। তাহলে এইবার নিতাই আসামির পিঠ থেকে ঘড়িটা বের করল, আর সেইখান থেকে একটা পুঁটলি বের করল। তারপর হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে বলল, এই হচ্ছে তার কারণ। আমি ওত পেতেছিলাম বটে, কিন্তু তার আসার কথা আমার জানা হতো না যদি না এই ঘড়িটার সচল থাকতো। এই হিরেগুলো জমিদার বাবুর সম্পত্তি। এক একটা রত্নের মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এইগুলো এই খুনি কর্মী সেজে যখন হাতিয়েছিল তখন এই ঘড়ির গুপ্ত কোটরে রেখে দিয়েছিল। পরে এক সময় সরিয়ে বিক্রি করবে বলে, কিন্তু তার আগেই আমি ওই চুরির রহস্য সমাধান করি। আসামি চুরির দায়ে জেলে চলে গেল, কিন্তু তার ওই জিনিসটা সে বের করতে পারল না। জমিদার বাবুর মূর্তিটার পাশাপাশি যে ওই রত্নগুলো চুরি যায় সেই সম্বন্ধে তিনি প্রথমে জানতেন না, কিন্তু তারপর তিনি আবার পুলিশে খবর দেন। পুলিশে খবর দিলেও ওই হারিয়ে যাওয়ার রত্নের আশা জমিদার বাবু ছেড়েই দিয়েছিলেন। পুলিশ ভাবে যে এই আসামি হিরেগুলো চুরি করেছে, কারণ
মূর্তির পাশাপাশি একই দিনে সেইগুলো চুরি হয়। আসল দোষীকে দিয়ে ওই হীরের খণ্ডগুলো কই আছে সেইগুলো তদন্ত করে বের করবেন এই আশায় তিনি দিন গুনছিলেন, কিন্তু ওই ঘড়ির মধ্যেই সেইগুলো আছে সেইটা তিনি নিজেও জানতেন না, আর আমার নিজের জানা ছিল না। আমি উপহার স্বরূপ ওই ঘড়িটা চাই, আর সেইটা উনি আমাকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু এইবার এই সংবাদটা জেলে বসে পায় ওই আসামি। সে রাগে ক্ষুব্ধ হয়ে আমার কাছে ওই রত্নটা নেওয়ার জন্য এসেছিল। তারপর কি হয়েছে সেইগুলো আপনি জানেন দারোগা বাবু। দারোগা বাবু ধন্যবাদ জানিয়ে ওই আসামিকে নিয়ে চললেন নিজেদের সাথে। আমি সত্যিই অবাক হয়ে চেয়ে রইলাম। এই ঘটনা আমার মাথায় রেখাপাত করে রইল। আমি এবার জিজ্ঞেস করলাম, তাহলে ওই মন্দিরের পুরোহিতকে সে কেন হত্যা করলো? এর সাথে মন্দিরের পুরোহিত কেন খুন হলো? কলকেতে তামাক ধরিয়ে নিতাই বেশ আয়েশ করে টান দিতে দিতে বলল, আমি খোঁজ নিয়েছিলাম যে ওই চক্রবর্তী মশাই যে শ্মশানকালীর পূজারী ছিলেন, তিনি ওই জমিদার বাড়িতে গিয়ে প্রতি অমাবস্যায় কালী পূজা করতেন। উনি আসামির মুখ দেখেছিলেন, তখন ওই আসামি কাজ করত জমিদার বাড়িতে। আমার যতদূর মনে হয় ওই সে যে একটা দাগী আসামি সেইটা চক্রবর্তী মশাই জানতেন, আর ওই জানার ফলেই তিনি যখন দেখেছিলেন সকালে যে ওই খুনি মন্দিরে লুকিয়ে আছেন, তখন তিনি আর থাকতে পারেননি। বাইরে এসে চিৎকার জুড়তে চেয়েছিলেন, কিন্তু তার আগেই বাধা দিল ওই আসামি। আর দুই পক্ষের খানিক ধস্তাধস্তির পর খুন হলেন চক্রবর্তী মশাই। নিতাই আর কোনো কথা বলল না, শুধু গুরুক গুরুক করে তামাক টানতেই ব্যস্ত রইল। আমার মুখেও কোনো কথা আসছিল না।